যেহেতু আমরা এখনো থিওরি আমাদের এরকম পড়া হয় নাই, কেবল মানে শুরু হয়েছে কেবল, তো এই সপ্তাহে আমরা জাস্ট লেসন প্ল্যান সম্পর্কে আলোচনা করব। সামনের সপ্তাহ থেকে আমরা মানে ল্যাবে ফার্স্ট ল্যাব করা শুরু করবো। থিওরি একটু একেবারে আলোচনা না হলে মানে পড়াটা একটু সমস্যা, তাই না? আমি ইন্ট্রোডাক্টরি তোমাদের এই যে ল্যাবের লেসন প্ল্যান এবং ল্যাবে কিভাবে আমরা কি কি এক্সপেরিমেন্ট করবো সেরকম একটা ব্রিফ আইডিয়া দিব আর কি। তো দেখো, প্রথমে এই ল্যাবের লেসন প্ল্যানটা আলোচনা করি যে আমাদের এটা তো মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং সেশনাল ল্যাব, সেশনাল কোর্স আর কি, বা ল্যাব বলতে পারো। এটার কোর্স কোড হলো 3506 এবং প্রি রিকুইজিট কোর্স ডিজিটাল ইলেকট্রনিক্স ক্রেডিট 3 এবং কন্ট্রাক্ট আওয়ার্স 3 পার উইক। একাডেমিক সেশন তো স্পেল 21 এবং লেভেল বেসিক ক্যাটাগরি মেজর, নাম্বার অফ লেকচারস মিডের আগে 6টা, মিডের পরে 8টা, 14টা লেকচার। একটা যদি সুযোগ পাই তো একটা বেশিও নিতে পারি। এই এরপরে রেশনাল হলো হ্যাঁ, শুনতে পাচ্ছ স্যার? এই সেশনাল কি স্যার 3 ক্রেডিটের সেশনাল? হ্যাঁ, না, সেশনাল এটা 1.5 ক্রেডিটের, 3 ঘন্টা আর কি। সেশনালে যে আমাদের রুলস হলো যে সরি, এটা ভুল হয়েছে, মানে এটা 1.5 ক্রেডিট হবে, 3 ক্রেডিট ভুল করে লেখা হয়েছে কি, 1.5 ক্রেডিট হবে, ঠিক আছে 1.5 ক্রেডিটের, কিন্তু এটা হচ্ছে ও এটা, হ্যাঁ এটা 1.5 ক্রেডিট হবে। আচ্ছা, আমি এটা কারেকশন করে নিব পরে, থ্যাংক ইউ দেওয়ার জন্য। 1.5 ক্রেডিট সেশনাল এটা টোটাল মানে কিন্তু কন্ট্রাক্ট আওয়ার হচ্ছে 3 আর কি, 3 পার উইক। একটা ল্যাব সপ্তাহে আমাদের একটা করে ল্যাব হবে এবং 3 ঘন্টা করে হবে। তো প্রথমে কোর্সের সম্পর্কে একটু বলি যে রেশনাল, যে দিস কোর্স প্রোভাইডস স্টুডেন্টস practical knowledge of microprocessor and its interfacing technique. It develops the programming capability of the students with assembly language and for various practical applications using microprocessor. আচ্ছা, সাউন্ডটা একটু প্রবলেম করতেছে স্যার। আওয়াজ হচ্ছে? সাউন্ডে জি স্যার, ক্লিয়ারলি আসতেছে না স্যার, ক্লিয়ার আসতেছে না সাউন্ডটা, সাউন্ডের সমস্যা হচ্ছে স্যার। হ্যালো, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? দেখো তো। জি স্যার, এখন ঠিক আছে। জি স্যার। ফ্যান চলতেছিল তো ফ্যান বন্ধ করে দিলাম, মানে ফ্যানের নিচে আসলে বসছি তো ওই কারণে। আচ্ছা, যাই হোক, কোর্স অবজেক্টিভ দেখো যে টু গেইন দ্য প্র্যাকটিক্যাল কনসেপ্ট অফ 808C মাইক্রোপ্রসেসর, ইটস আর্কিটেকচার, অপারেশন এন্ড ইন্টারফেসিং উইথ আদার আইসিস। 2 নম্বর হলো দ্য ডেভেলপ দ্য স্কিল অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ইউজিং ইনস্ট্রাকশন সেট। আর 3 নম্বর হলো টু বি ফ্যামিলিয়ার উইথ পসিবল মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রোকন্ট্রোলার বেসড ডিজাইন, microprocessor and microcontroller based design operation for practical applications. Synopsis হচ্ছে the course introduces the students to the basic of microprocessor and microcontroller. কারণ এই কোর্সে আমরা মাইক্রোকন্ট্রোলারের দুইটা ল্যাব করব। It especially provides the fundamentals of 808C microprocessor, its architecture and operation. It familiarizes the students interfacing techniques with memory, keyboard, display devices in conjunction with different integrated circuits. Moreover, it enables the students with the knowledge of assembly language programming using various instruction sets. The course also helps the students to develop the skills of designing microprocessor-based system. Course outcome में आती। So at the end of the course, the student course outcome के course से करना की सीखो। That's at the end of the course, the student will be able to apply assembly language programming for designing microprocessor based system. এটা কগনিটিভ ডোমেইনের ব্লুমসের অ্যাপ্লাইং লেভেলে। 2 নম্বর হচ্ছে they will be able to design various microcontroller based design according to practical applications. তো এখানে মাইক্রোকন্ট্রোলার বেস আমরা কিছু কাজ করব, ডিজাইন করব এবং একটা প্রজেক্টও করব মাইক্রোকন্ট্রোলার উপর। একটা প্রজেক্ট ওয়ার্ক থাকবে এখানে। তো কগনিটিভ এবং ক্রিয়েটিং লেভেলে থাকবে। They will be able to, they will be able to use modern designing tools. আমরা এটা সাইকোমোটরের মধ্যে পড়ে। সাইকোমোটর ডোমেইনের আমাদের 3টা ডোমেইন আছে, একটা হচ্ছে কগনিটিভ, সাইকোমোটর, একটা হচ্ছে অ্যাফেক্টিভ। 3টা ডোমেইন এবং লেভেল আছে 6টা, তাই না? পরীক্ষার তোমাদের কোশ্চেনে থাকে
যে রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, তারপর ক্রিয়েটিং, আর হচ্ছে ইভ্যালুয়েশন ক্রিয়েটিভ। এই ছয়টা হচ্ছে তোমার লেভেল থাকে, 3টা হচ্ছে আমাদের ডোমেইন আর 6টা লেভেল। তো এরপরে তো কোর্স আউটকাম 3 যেটা, যে দে উইল বি এবল টু ডিজাইন, এবল টু ইউজ মডার্ন ডিজাইনিং টুলস, এটা সাইকোমোটরের মধ্যে ম্যানিপুলেশন লেভেলের। এখানে একটা জিনিস হলো এই আমরা কিছু টুলস এখানে ইউজ করা শিখবো, যেমন তোমার ইমো 8086 একটা সফটওয়্যার, সিমুলেশন সফটওয়্যার। তারপরে তোমার পিআইসি মাইক্রোসি প্রো একটা সফটওয়্যার আছে, এটা আমরা শিখবো ইউজ করা। তারপরে প্রোটিয়াস সফটওয়্যারটা, প্রোটিয়াস তো মনে হয় তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে করছো তাই না? জি স্যার। জি স্যার। কয়টা এক্সপেরিমেন্ট করছো প্রোটিয়াস দিয়ে? 8টা মনে হয় স্যার। একটা? স্যার 9টা করছি স্যার, প্রজেক্ট করছি আবার। 9টাই প্রোটিয়াস দিয়ে করছো, তাহলে তো তোমার প্রোটিয়াস অনেক এক্সপার্ট, ভালো তো। তাহলে প্রোটিয়াসের একটা প্রোটিয়াস সফটওয়্যার ইউজ করা হবে। তারপরে তোমার হচ্ছে এই আরেকটা আছে যে পিকি 2 একটা সফটওয়্যার, যেটা মাইক্রো কন্ট্রোলারের মানে ইসের জন্য ইউজ করবো আমরা। সফটওয়্যার গুলোকে আমাদের দিয়ে দিবেন স্যার? হ্যাঁ, তোমাদেরকে সফটওয়্যারের লিংক গুলা দিব। এটা আমাদের ল্যাবের যে ইয়া আছে, সোহেল ভাই আছে, ওনার কাছ থেকেও এটা পাবা, ওনার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার, ওনার লিংক গুলো দিব তোমাদেরকে। ল্যাবের যে শিট, ল্যাবের যে ইয়েগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। আচ্ছা, ওগুলো নিয়ে পরে বলতেছি। তো এই কোর্সে এই কোর্স আউটকাম গুলা তোমার ম্যাপিং, প্রোগ্রাম আউটকাম, কোন কোন প্রোগ্রাম আউটকামকে টাচ করে। যেমন আমাদের থিওরিতে কিন্তু প্রোগ্রাম আউটকাম 1 কে টাচ করছিল, থিওরির যে কোর্স আউটকাম ছিল, কিন্তু এখানে কিন্তু প্রোগ্রাম আউটকাম 1 কে আমাদের কোনো কোর্স আউটকাম টাচ করে নাই। প্রোগ্রাম আউটকাম কোর্স আউটকাম 1 টাচ করছে প্রোগ্রাম আউটকাম 2 কে। প্রোগ্রাম আউটকাম 2 কি? যে প্রবলেম অ্যানালাইসিস। আচ্ছা, এরপরে কোর্স আউটকাম 2 ছিল যে এবল টু ইউজ, এবল টু ডিজাইন, কিওয়ার্ড ছিল ডিজাইন আর কি। প্রথমটা ছিল অ্যাপ্লাই, এরপরে ডিজাইন ভেরিয়াস মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম। তাহলে কোর্স আউটকাম, প্রোগ্রাম আউটকাম কোর্স আউটকাম 2 টাচ করছে প্রোগ্রাম আউটকাম 3 কে, এটা হচ্ছে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অফ সলিউশনের সাথে রিলেটেড। এবারে কোর্স আউটকাম 3 আছে ইউজ, এবল টু ইউজ মডার্ন ডিজাইনিং টুলস, এটা টাচ করবে হচ্ছে প্রোগ্রাম আউটকাম 5 কে। প্রোগ্রাম আউটকাম 5 কি আছে? যে মডার্ন ইউজ টুল ইউজেস, এটাকে টাচ করবে। এরপরে কোর্স আউটকাম 4 হচ্ছে কি? যে এবল টু ইউ কমিউনিকেট effectively on complex engineering activities with the engineering community and society. ইঞ্জিনিয়ারিং কমিউনিটির সাথে কমিউনিকেশন করতে পারবা, এটা কমিউনিকেশনের সাথে রিলেটেড। যেটা কোর্স আউটকাম 4 এটা টাচ করছে প্রোগ্রাম আউটকাম 10 কে। প্রোগ্রাম আউটকাম 10 কি আছে? কমিউনিকেশন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন যেটা, সেটার সাথে রিলেটেড। তো তার মানে হচ্ছে প্রথমটা তো প্রবলেম অ্যানালাইসিস, যেখানে আমরা আসলে ওই যে মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর বিষয়গুলো এটার মধ্যে আসবে। 2 নম্বর হচ্ছে ডিজাইনিং। আমরা একটা প্রজেক্ট ওয়ার্ক দিই এই কোর্সে, একটা প্রজেক্ট দিই এই কোর্সে, একটা মিডের পরপরই আমি একটা প্রজেক্ট দিই। প্রজেক্টটা তোমাদের ফাইনাল পরীক্ষার আগ দিয়ে এটার পরে প্রেজেন্টেশন হয় এবং ভাইবা হয়। এটা ওপেন এন্ডেড ল্যাব প্রজেক্ট, এবং ওপেন এন্ডেড ল্যাব প্রজেক্টের মাধ্যমে তোমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং, মানে তোমাদের একটা ইঞ্জিনিয়ারিং এর একটা ইয়ে আছে যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে হবে। তো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার জন্য এই ওপেন এন্ডেড প্রজেক্ট আমরা দিয়ে থাকি। হ্যাঁ, যেটা কতগুলো গতবারও ওদেরকে দিয়েছিলাম, এবারও তোমাদেরকে দিব। সেটা হচ্ছে একটা প্রজেক্ট দিয়েই আমরা, যেটা একটা কমন কাজ দিই আমরা, কাজের কিছু লেভেল থাকে, প্রজেক্টের কিছু কাজ লেভেল থাকে। তো সেই লেভেলগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে এই মানে ভাগ আছে যে কয়েকটা স্টেপ আছে, স্টেপগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমরা ফুল মার্ক পাবা, এরকম কিছু আছে। 20 মার্কসের একটা প্রজেক্ট আমরা নিয়ে থাকি। কে কতটুকু স্টেজ কমপ্লিট করতে পারতেছে সেটার পরে তার মার্কিং হয় আর কি। তো এটা একটা ইয়ে কি, যে যদি এই ওপেন এন্ডেড ল্যাব প্রজেক্টে তোমরা ভালো নাম্বার পাও, বা এটা যদি এই কোর্স আউটকামটা যদি অ্যাচিভ হয়ে থাকে, তাহলে এটা থাকলে তোমাদের পরবর্তীতে ফাইনাল
ফাইনাল ইয়ারে যে তোমরা এটার উপরে বেস করে এটা আলাদা একটা রেজাল্ট তৈরি হয় তো ফাইনাল ইয়ারে যে এটার উপরে বেস করে তোমরা ইয়ে নিতে পারবা মানে তোমাদের যে 7th সেমিস্টারে যে তোমাদের প্রজেক্ট থিসিস নিতে হয় যাদের এই মানে প্রজেক্টের মানে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভিং এ যারা মোটামুটি অ্যাচিভ কোর্স আউটকামটা অ্যাচিভ করে থাকবে তারা ওই প্রজেক্ট ফাইনাল ইয়ারে যে প্রজেক্ট না নিয়ে থিসিস করতে পারবে মানে থিসিস শুধু থিসিস করতে পারবে কিন্তু যাদের এটা অ্যাচিভ হবে না বা অন্যান্য ল্যাব থেকেও যাদের এই প্রজেক্টের ওপেন-এন্ডেড ল্যাব প্রজেক্ট কমপ্লিট করা হবে মানে কমপ্লিট করা থাকবে না তাদেরকে ফাইনাল ইয়ারে যে প্রজেক্ট নিতে হবে থিসিস নিতে পারবে এরকম একটা ডিসিশন আমাদের আপাতত আছে তো এই জন্য এটা দরকার তোমার যদি প্রজেক্ট ওয়ার্কটা করতে পারো এবং এটা যদি কোর্স আউটকামটা অ্যাচিভ করতে পারো তাহলে তোমাদের ফাইনাল ইয়ারে যে তোমাদের প্রজেক্ট থিসিস দুইটা নিয়ারই অপশন তোমাদের হাতে থাকবে আচ্ছা আমি আবার বলি থিসিস আর প্রজেক্ট স্যার একসাথে নেওয়া যায় না আমি তোমাকে আবার বলি একটা বিষয় হচ্ছে যে ফাইনাল ইয়ারে যে অনেক স্টুডেন্টরা ইয়ে করে না থিসিস নেয় আচ্ছা আবার হয় তোমাকে থিসিস নিতে হবে না তুমি প্রজেক্ট করবা যে কোনো একটা তো করবা দুইটাতে একসাথে নেওয়া যাবে না আমাদের কোর্সটার নাম হলো প্রজেক্ট অ্যান্ড থিসিস প্রজেক্ট অবলিক থিসিস মনে হয় যাই হোক তো এখন হয় তোমাকে প্রজেক্ট ওয়ার্ক নিতে হবে না হয় থিসিস ওয়ার্ক নিতে হবে স্যার একটা কোশ্চেন এখন যদি আমি এটাকে শেষ করে দেবে বলো এখন যদি তুমি থিসিস ওয়ার্ক নিতে চাও যে আমি ফাইনাল ইয়ারে যে থিসিস করব প্রজেক্ট করব না তাহলে তোমাকে থিসিস করতে হলে এই ফাইনাল ইয়ারের আগে অবশ্যই তোমাকে কোথাও না কোথাও ওপেন এন্ডেড প্রজেক্ট যেগুলো এটা করতে হবে ওটা করে এটা অ্যাচিভ করতে হবে কোর্স আউটকামটা অ্যাচিভ করতে হবে তাহলে তুমি ফাইনাল ইয়ারে যে প্রজেক্ট না নিয়েও থিসিস করতে পারবা কিন্তু যদি তোমার এই ওপেন এন্ডেড প্রজেক্ট ধরো ডিজিটাল ইলেকট্রনিক্স হলো কিংবা অন্য কোনো কোর্সে এরকম ওপেন এন্ডেড প্রজেক্ট যদি তোমার না করে থাকো তাহলে ফাইনাল ইয়ারে যে তোমাকে অবশ্যই ওপেন এন্ডেড প্রজেক্ট অবশ্যই তোমাকে প্রজেক্ট ওয়ার্ক নিতে হবে বুঝতে পারছো না বলে আমি আবার বলবো হ্যাঁ কি আরেকজন কি সেক্ষেত্রে থিসিস নিতে পারবা না কারণ হচ্ছে প্রজেক্ট ওয়ার্কটা আমাদের ইঞ্জিনিয়ারিং এ মাস্ট এটা নিতেই হবে সেটা যদি তুমি আগে করে থাকো তাহলে পরে যে তুমি থিসিস মানে ফাইনালে যে থিসিস নিতে পারবা কোনো সমস্যা নেই কিন্তু তুমি যদি কখনোই কোনো প্রজেক্ট না করে থাকো আমার কথা বুঝতে পারছো কখনোই যদি কোনো ল্যাবে কোনো প্রজেক্ট তুমি না করে করাই শুধু না করে ওইটাকে আবার অ্যাচিভ করতে হবে কোর্স আউটকামটা অ্যাচিভ করতে হবে হ্যাঁ অর্থাৎ 60% মার্ক মিনিমাম পাইতে হবে যদি ওইটা না পেয়ে থাকো তাহলে তোমারকে ফাইনাল ইয়ারে যে প্রজেক্ট ওয়ার্ক নিতে হবে তুমি থিসিস চাইলেও নিতে পারবা না এটা হচ্ছে বিষয় হ্যাঁ বলো স্যার আমি ধরেন স্যার এই সেমিস্টারে আমি স্যার ওই যে প্রজেক্টটা নিয়েছি বা আমি ওটা গেইন করছি আমি স্যার চাইলে ফাইনালে আবার প্রজেক্ট নিতে পারবো হ্যাঁ পারবা কোনো সমস্যা নেই মানে যারা প্রজেক্ট নিচ্ছে তারা প্রজেক্ট যারা অ্যাচিভ করছে হ্যাঁ তারা ফাইনাল ইয়ারে যে প্রজেক্টও নিতে পারবে থিসিসও নিতে পারবে আচ্ছা জি স্যার প্রজেক্ট নেওয়ার অপশন থাকবে থিসিস নেওয়ার অপশন থাকবে কিন্তু যারা প্রজেক্টটা কোনো মানে ফাইনালের আগে কোনো কোর্সে যারা প্রজেক্ট করে নাই বা প্রজেক্ট অ্যাচিভ করে নাই তাদেরকে ফাইনালে যে অবশ্যই প্রজেক্ট নিতে হবে আমার কথাটা মানে বুঝতে পারছো ওভারঅল কথাটা বুঝতে পারছো কি স্যার এখানের মধ্যে কি মানে মানে কোনটা মানে আমি যে কোনো একটা নিতে পারবো প্রজেক্ট অথবা থিসিস মানে কোনটা না নিলে কি সমস্যা হবে মানে কি সেম টু সেম স্যার প্রজেক্ট আর থিসিস দুটোটা কি সেম জিনিস মানে কোনটার মধ্যে কি না নিলে কোনো সমস্যা হবে মানে এখানে বলতেছেন না স্যার আপনি প্রজেক্ট নিতে পারবো থিসিসও নিতে পারবো তো আমি না মানে এটা তো ফাইনাল ইয়ারের কথা প্রজেক্ট থিসিস নেওয়ার বিষয়টা তো ফাইনাল ইয়ারে জি স্যার ফাইনাল ইয়ারের কথাই বলতেছি স্যার হ্যাঁ তো ফাইনাল ইয়ারে হয় তোমাকে প্রজেক্ট না দুইটাতে একসাথে নিতে পারবা না মানে হয় প্রজেক্ট ওয়ার্ক নিতে হবে না থিসিস ওয়ার্ক নিতে হবে স্যার আগে প্রজেক্ট ওয়ার্ক নিয়ে তারপর আবার থিসিস নিতে হবে নাকি এটা একবার একটা নিলেই হবে না এটা একটা লম্বা কাজ এটা কি ছোটখাটো কাজ নাকি তুমি যদি ফাইনাল ইয়ারে যেটা যদি তুমি ফাইনাল ইয়ারে থিসিস নাও ফাইনাল ইয়ারে যদি প্রজেক্ট নিতে চাও তাহলে প্রজেক্ট নিতে পারবা আর যদি তোমার এখানে অ্যাচিভ করে থাকো প্রজেক্ট নিলে প্রজেক্ট আর থিসিস নিলে থিসিস করতে হবে মানে প্রথমে থিসিস করে পরের প্রজেক্ট এরকম করার সুযোগ নাই যে কোনো একটা নিতে হবে আর কি ফাইনাল ইয়ারে এখন সেইটা নেওয়াটা দুইটা নেওয়ারই অপশন থাকবে কার যার আগেই প্রজেক্ট কমপ্লিট করা আছে তার কাছে দুইটারই অপশন থাকবে খোলা এই আছে বিষয় জি স্যার বুঝতে পারছি স্যার সেক্ষেত্রে ধরেন কেউ প্রজেক্ট নিছে সে থিসিস করেনি তার কি কোনো প্রবলেম হবে
না, থিসিস না করলে মানে একেবারে যদি থিসিস না করো তাতেও সমস্যা নেই। তুমি এইখানেও প্রজেক্ট নিলা, আমার সেটা বলো, ধরো তুমি মাইক্রোপ্রসেসর ল্যাবে প্রজেক্ট নিলা, নিয়ে প্রজেক্ট অ্যাচিভ করলা, আবার তুমি ফাইনাল ইয়ারে যাও প্রজেক্ট নিলা, কোনো সমস্যা নেই। থিসিস তুমি একেবারেই নিলে না, কোনো প্রবলেম নেই। আচ্ছা, বুঝতে পারছি। থিসিস নিলে যেটা হয় কি, হায়ার স্টাডির জন্য হ্যাঁ থিসিস নিলে যেটা হয় যে তুমি পরবর্তীতে যদি ধরো মাস্টার্স করতে যাওয়া, দেশের বাইরে যাবা, থিসিস নিলে কিছু থিসিস তো থিসিস নিলে যেটা হয়, থিসিস নিলে হচ্ছে হায়ার স্টাডিজ এর জন্য, অর্থাৎ এমএসসি পরবর্তীতে পিএইচডির জন্য হেল্প হয়। হ্যাঁ, ধরো থিসিসের হয় কি, থিসিস তো যদি তুমি নাও, নিলে কিছু ভালো পাবলিকেশন হয়, থিসিস তো রিসার্চ, হ্যাঁ, তো ওখানে কিছু ভালো পাবলিকেশন হয় বা ইয়ে হয়, তারপরে দেখা গেল যে থিসিসটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে সিমুলেশন বেসড হয়, অথবা কোনো ম্যাথমেটিক্যাল মডেল বেসড হলে তো ওখানে কিছু ক্যালকুলেশন থাকে, মানে পেপার ওয়ার্ক আর কিছু পুরোটাই। প্রজেক্ট মানে হচ্ছে তোমার কিছু প্রজেক্ট মানে স্যার থিসিসের কোনো রিকোয়ারমেন্ট থাকে না স্যার? হ্যাঁ, বুঝি নাই। থিসিসের কোনো রিকোয়ারমেন্ট থাকে নাকি স্যার? স্যার শুনছিলাম স্যার অনেক ইউনিভার্সিটি স্যার থিসিস দেয় না একটা নির্দিষ্ট সিজিপিএ, আর না। না, ওইটাই তো বলতেছি যে আমাদের থিসিসের রিকোয়ারমেন্ট এখন ওইটাই, যে যাদের এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে, মানে যাদের হচ্ছে 7th সেমিস্টার আগে যাদের প্রজেক্ট করা আছে, তারা থিসিস নিতে পারবে। আচ্ছা স্যার, বুঝছি স্যার। ওইটাই বলা নেই। তোমার যদি থাকো, ধরো তুমি ডিজিটাল ইলেকট্রনিক্স একটা প্রজেক্ট করছো, ইলেকট্রনিক্স একটা প্রজেক্ট করছো, ইলেকট্রনিক্স 2 তে একটা প্রজেক্ট তোমাদের হওয়ার কথা, হয়েছে কিনা আমি জানি না, রাশেদ স্যার বা এরা করায়, লোকমানটা করায়, এরা জানো কিনা হয়েছে কি? স্যার শুধু ডিজিটাল ইলেকট্রনিক্স হয়েছে স্যার। স্যার রাজুল জামান স্যার দিবে বলছিল, কিন্তু এটা হয়নি স্যার। ডিজিটাল কোন স্যার করাইছে? স্যার সাফায়েত স্যার। ইলেকট্রনিক্স একটা প্রজেক্ট ডিজিটাল ইলেকট্রনিক্স স্যার, ডিজিটাল ইলেকট্রনিক্স স্যার, হ্যাঁ ডিজিটাল ইলেকট্রনিক্স দিছিল স্যার। হ্যাঁ, যদি তোমার ওইটা অ্যাচিভ করে থাকো তোমরা, তাহলে তোমাদের হচ্ছে ওখানে আর ইয়েটা লাগবে না ফাইনাল ইয়ারে যে তোমাদের। স্যার এক কথায় প্রজেক্ট নেওয়ার জন্য তার আগে প্রজেক্টটা করা, প্রজেক্ট নেওয়ার এক কথায় প্রজেক্ট নেওয়ার, ফাইনাল ইয়ারে প্রজেক্ট নেওয়ার জন্য, ফাইনাল ইয়ারে তোমাকে প্রজেক্ট করে থাকতে হবে আগে। স্যার আমরা তো ম্যাটল্যাবও করছি স্যার, আমাদের এই প্রজেক্ট গুলো স্যার ভার্চুয়াল। একজন কথা বলো, একজন করে কথা বলো, বলো। আমি তোমাকে মানে এখানে এই প্রজেক্টটার নাম হচ্ছে ওপেন এন্ডেড ল্যাব প্রজেক্ট। হ্যাঁ, এটা বায়োটের রিকোয়ারমেন্ট একটা, যে বা এখন আমরা ওবি সিস্টেম যেটা এত আলোচনা করলাম তোমাদের আগে, কতদিন আলোচনা করছি, ওবি সিস্টেমে এটা বলে ওপেন এন্ডেড ল্যাব প্রজেক্ট। তো ওপেন এন্ডেড ল্যাব প্রজেক্ট যদি তুমি এটা ওপেন এন্ডেড ল্যাব প্রজেক্ট, বা এটাকে বলে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বা প্রবলেম সলিউশন, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলিউশন, এটার উপরে তোমাদের একটা ওয়ার্কশপ হবে, হয়তো আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে একটা ওয়ার্কশপ তোমাদের হবে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের মধ্যে। যদি এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমে এই প্রজেক্টটা যদি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের আন্ডারে হয়, হ্যাঁ, আমাদের মাইক্রোপ্রসেসর ল্যাবে যেটা হবে সেটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের আন্ডারে হবে, আমি ওইভাবেই নিই আর কি। যদি তোমার সেইটা অ্যাচিভ হয়ে থাকে, তাহলে তোমার ওই ফাইনাল ইয়ারে যে তুমি থিসিস নিতে পারবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, তাহলে কি স্যার ম্যাটল্যাবটা কি স্যার কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট স্যার? একটা তো প্রজেক্ট ওয়ার্ক না, মানে প্রজেক্ট ওয়ার্ক বলতে বোঝায় যে মানে তাহলে যেমন আমি বলি, প্রজেক্টটা স্যার আপনি যে প্রজেক্টটা দিবেন, ওই প্রজেক্টটা আমরা যদি কমপ্লিট করতে পারি এবং এটার যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো যদি কমপ্লিট করতে পারি, তাহলে আমরা ফাইনাল ইয়ারে থিসিস নিতে পারবো। হ্যাঁ, নিতে পারবা থিসিস। তো ফাইনাল ইয়ারে তুমি থিসিস নেওয়ার অপশন তোমার হাতে থাকবে আর কি, সেটা বলতেছি। জি স্যার, এটাই বলতেছি। নাই থাকে, নাই করে থাকো, বা ধরো অ্যাচিভ করলে না, অ্যাচিভ না করলে সমস্যা নেই, তখন ফাইনাল ইয়ারে যে থিসিস নেওয়ার অপশনটা কমে যাবে, তখন প্রজেক্ট নিতে পারবো আর কি। না স্যার, আমরা বলতেছিলাম যে আমাদের যে ডিজিটাল ইলেকট্রনিক্সের যে প্রজেক্টটা ছিল, ধরেন কোনো কারণে আমাদের ওই প্রজেক্টটা ঠিক মতো হয়নি, অথবা আমরা ওটাতে বুঝি নেই, দ্যাটস ওয়াই আমাদের প্রজেক্টটা আমরা সেভাবে করতে পারিনি, তো ওখানে একটু কম নাম্বার পেলাম। এখন যদি আপনার প্রজেক্টটা যদি আমরা প্রপারলি রিকোয়ারমেন্ট ফুলফিল করে কমপ্লিট করতে পারি, তাহলে আমরা ফাইনাল ইয়ারে থিসিসের অপশনটা পাবো। হ্যাঁ,
ঠিক আছে স্যার আমাদের ফুল কোর্সে যে 20 নম্বরের প্রজেক্ট নাই থিসিস অপশনটা পাবা এটাই মানে project- থিসিস নিতে পারবা আর কি নিতে পারবা জি স্যার, জি স্যার, স্যার, বুঝতে পারছি। স্যার ফুল কোর্সে যে 20 নাম্বার প্রজেক্ট নিচ্ছিল আমাদের সবাই স্যার ওইটাই কি এক minute। প্রজেক্ট স্যার ওইটাই ফুল কি বুঝি নাই বলো। স্যার সবাই স্যার তো মানে আমাদের ল্যাবে 20 নাম্বারের প্রজেক্ট নিছিল ওইটাই কি প্রজেক্ট স্যার মানে ওখানে ফুল কোর্সটাতে 60% নাম্বার থাকতে এখন হবে সাফার স্যার কি ওই প্রজেক্টটা কি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের আন্ডারে নিছে কিনা সেটা তো আমি জানি না কি কোন ক্যাটাগরিতে নিছেন। স্যার আমাদের একটা স্যার সবাই আইডি দিয়ে আপ কাউন্টার স্যার সবাই স্যারের প্রজেক্টটা স্যার মেবি স্যার এটার মধ্যে প্রবলেম কারণ স্যার উনি তো স্যার আমরা ওটা ওই প্রজেক্টটা স্যার ভার্চুয়াল করছিলাম আমরা তো স্যার প্র্যাকটিক্যালি স্যার করি না জাস্ট আমরা প্রোটিয়াসে স্যার ডিজাইন করে স্যার ওই প্রোটিয়াসের আমরা জিপ ফাইলটা স্যারকে জাস্ট শো স্যার করছি এটা টাস্কের মতো ছিল, মানে টাস্কের মতো, মানে এটা প্র্যাকটিক্যাল টাস্ক যেরকম থাকে ওরকমটাই একটা মানে কাজ দিছে আমাদেরকে, ওটা আমরা আমি প্রোটিয়াসে তোমাকে- সিমুলেশন করে জমা দিছি। দু একটা স্যাম্পল দেখাইতে পারি আমাদের ফাইনাল ইয়ারে যে প্রজেক্টটা স্টুডেন্টরা করছে অনেকে একটা স্যাম্পল দেখাইতে পারি। জি স্যার স্যাম্পল দেখালে দেখালে স্যার বুঝতে পারবো স্যার, জিনিসগুলো স্যার আমরা আগে জানতাম না। মানে আমারটা হার্ডওয়্যার ছিল আর কি, বুঝতে পারছো? জি স্যার। স্যার ফিজিক্যালি যেটা দেওয়া হয় মানে প্রজেক্ট ভার্সিটিতে দিয়ে হ্যাঁ স্যার সাপের স্যারটা স্যার ফিজিক্যালি ছিল না হার্ডওয়ার্ক ছিল না স্যার ভার্চুয়াল ছিল ওটা আমরা স্যার প্রোটিয়াসে করে জমা দিচ্ছি। আর আমাদেরকে আগে কেউ সব জানাই নাই তাইলে মানে স্যার আমি একটু একটা ছবি একটু দেখাচ্ছি তোমাদের, ডিটেইলস দেখাবো না। মানে ওইটা তো মনে হয় ধরো তো এটা ছিল ল্যাব ছিল প্রজেক্ট। একটা ওপেন এন্ডের আমাদের গতবার যে ল্যাব যে প্রজেক্টটা করছি সেই প্রজেক্টটার হচ্ছে যে এরকম ছিল, সেন্সর ছিল সবকিছু ছিল এবং এটা একটা হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনও ছিল। কথা বুঝছো? জি তো স্যার, এই এইটা hardware স্যার এরকম implementation- ছিল না, আমাদের স্যার এরকম ছিল না। আমাদের মনে হয় হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনটা হয়নি আর কি, তাই তো? সিমুলেশন বেস ছিল স্যার। তো সেই আমাদের এটা সব ভার্চুয়াল ছিল। এটা ওই হার্ডওয়্যারও ছিল আবার সফটওয়্যার ছিল, হার্ডওয়্যার ছিল, ওই জন্য এটা কমপ্লেক্স। এবং হার্ডওয়্যার না থাকলে যেটা হয় এখানে একটা বিষয় আছে কি, এটা একটা ওই ওপেন এন্ডেড প্রজেক্টের একটা রেজাল্টও তৈরি করতে হয়। তোমাকে দেখাচ্ছি এটা একটা রেজাল্ট থাকে। এটা কি স্যার মানে ইন্ডিভিজুয়ালি একজন করে করা হয় নাকি গ্রুপ ওয়াইজ কোনো প্রজেক্ট থাকে? দুইজনের একটা গ্রুপ থাকে ইউজুয়ালি, মানে দুইজন, কেউ যদি দুইজনে গ্রুপ না করতে পারে সে একা করবে এরকম। আচ্ছা, মানে মানে ম্যাক্সিমাম দুজন দিয়ে একটা গ্রুপ হ্যাঁ করে দেন ম্যাক্সিমাম দুইজন, হ্যাঁ না হলে স্যার মিনিমাম দুইজনে একজন শো করবে এরকম হলে হবে। দুজনের একটা প্রজেক্ট হবে আর কি। আচ্ছা হ্যাঁ দুইজনের একটা প্রজেক্ট হবে আর কি। ওইটা মানে আছে তোমরা হয়তো ম্যাক্সিমাম কি দুইজন? ম্যাক্সিমাম কি দুইজন? মানে দুইজনই টিম করতে হবে প্রজেক্টের জন্য একটা প্রজেক্ট। ম্যাক্সিমাম দুইজন আর কি, হয় দুইজন না হয় একজন আর কি করবে। স্যার দুইজন যেমন কি স্যার আমি তোমাকে ভার্সিটি দেখাই, গতবার যেটা ওটা একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট তৈরি হয় আর কি, যে অ্যাচিভ হয়েছে কি হয়নি। যেমন এটা গতবারের রেজাল্টটা, এটা আমি পাবলিশ করা হয়নি, এখন পাবলিশ করে দিব আর কি। গত ওপেন এন্ডেড ল্যাব প্রজেক্টের রেজাল্ট যেটা, এইটা এই মানে এটা ওই ল্যাব প্রজেক্টে কিছু পয়েন্ট ছিল, যে P1 P2 P3 এরকম কিছু পয়েন্ট ছিল, A1 এরকম কিছু পয়েন্ট ছিল, ওগুলো আমি তোমাদেরকে বলবো। এগুলার অ্যাচিভ হয়েছে যাদের, তেমন সবার কিন্তু অ্যাচিভ হয়নি, এদের অ্যাচিভ হয়নি, এদের অ্যাচিভ হয়নি, অনেকেরই অ্যাচিভ হয় নাই, অনেকে সাবমিট করেও অ্যাচিভ হয় নাই। হ্যাঁ মানে সবার তো অ্যাচিভ হবে না, বা 60% মার্ক বা সফটওয়্যার করছে তাদের হার্ডওয়্যার কমপ্লিট হয়নি, তাদের তো হবে না। হ্যাঁ এই বিষয়গুলো এরকম একটা রেজাল্ট তৈরি হবে। আমাদের ভুল হয় স্যার, আমরা কি বুঝবো কেমনে যে লাস্ট ইয়ার আগে যে না বলে? আমার তো ভুল হইতে পারে না, ভুল হলে বুঝবো কেমনে? না ভুল হলে তো আর মানে পরীক্ষা তো পরীক্ষা হয়ে যাওয়ার পরে তো ভুল হলে বুঝার কোনো লাভ হবে না, হবে? স্যার এই আপনার যে প্রজেক্টটা থাকবে ওটা কি হার্ডওয়্যার বেসিস হবে নাকি শুধু সিমুলেশন স্যার? না আমি বললাম না তোমার কি এক্সাম্পল দেখালাম একটু আগে, দেখো না এক্সাম্পল দেখালাম তো একটা। আচ্ছা আচ্ছা, দুটোটাই থাকে। হার্ডওয়্যার থাকবে। জি স্যার, বুঝতে পারছি। মানে এটা করলে হচ্ছে কি, দেখো আমি কেন বলতেছি, কারণ ফাইনাল ইয়ারে তো তোমাদেরকে এরকম এই সিমুলেশন তারপরে হার্ডওয়্যার সবকিছু করতে হবে না। তো সেই কাজটা যদি তুমি আগেই করে ফেলো তাহলে ফাইনাল ইয়ারে তোমার না করলেও হচ্ছে, বিষয়টা তো বুঝতেই পারছো। এই হচ্ছে জি স্যার, তুমি যদি হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন সফটওয়্যার সিমুলেশন করতেছো, এই রকম কাজই তো তোমাকে ফাইনাল ইয়ারে করতে হয়, প্রজেক্ট করতে হয়, তাই না?
হ্যাঁ, ওইটা আর এটার মধ্যে পার্থক্য আছে কিছু। পার্থক্য হচ্ছে যে ফাইনাল ইয়ারের প্রজেক্টটা আর একটু বড় হয়, আর এখানে তোমাদেরকে আমরা বেশি বড় প্রজেক্ট দিই না, ছোট প্রজেক্ট দিই আর কি। ছোট মানে মিডিয়াম ক্যাটাগরি, একদম বেশি ছোট না যে ইনপুট দিলে আউটপুটে মানে একটা এলইডি জ্বালানোর একটা প্রজেক্ট ওরকম না। হ্যাঁ, ওটা তো প্রজেক্টের সাবজেক্ট তো স্যার আপনি চুজ করে দিবেন তাই না? স্যার মানে আরেকটা বিভিন্ন কথা ছিল ধরনের। স্যার, হ্যাঁ, প্রজেক্ট চুজ করে কিছু স্টেপ থাকে, যে স্টেপ গুলো ফিল আপ করলে তাহলে তোমরা মানে কিছু আউটপুট দেখাতে হয়, যে ধাপ ধাপ এই স্টেপ করলে কতবার মার্ক পাবা সেটা। লাস্ট যারা স্যার প্রজেক্ট দিয়েছিলেন ওদের কি স্যার হার্ডওয়্যার গুলো দেখাতে হয়েছিল? আমি কি দেখালাম তোমাদের? ওদের প্রজেক্ট রিপোর্ট দেখাইলাম না? আচ্ছা, আমাদের তাহলে হার্ডওয়্যার করতে হবে না? হার্ডওয়্যার করতে হবে তো, কারণ এখানে একটা ওই হার্ডওয়্যারের সাথে একটা বিষয় আছে, সেটা হলো হার্ডওয়্যারটা একটা ফ্যাক্টর হচ্ছে, হার্ডওয়্যারের সাথে এই তোমার এফেক্টিভ কোর্স আউটকাম যেটা আছে, কোর্স আউটকাম 10 কে যেটা টাচ করছে, ওইটা সম্পর্ক আছে। আমি বলতেছি তোমাদেরকে, দাঁড়াও দেখাচ্ছি। এখন অনেকে যেটা করে কি, এই যে প্রজেক্ট করতে, যে প্রজেক্ট আসলে শেখার একটা বড় জিনিস, 10টা ল্যাব করলে যা না হয়, একটা প্রজেক্ট করলে তার চেয়ে অনেক বেশি শেখা হয়, বুঝো নাই? কিন্তু অনেকে করতে পারি করে ওখানে ফাঁকি তুই করে, যারা হলো গ্রুপমেট করতেছে সে নিজে করে না, একজন করে আর একজন দেখে, মানে নিজের ক্ষতি নিজে করে আর কি। এরকম তো হয়, তোমরা জানো, মানে প্রজেক্টের ক্ষেত্রেও দেখা যায় একজন করে আর একজন ঠিক মতো কাজ করে না, যা করতেছে একজনই সব করে, সেই বাজার সেই জায়গাগুলো মার্কেট থেকে কিনতেছে, সেই ইয়ে করতেছে, তো ওরকম হয়। ভাইবা নিতে গেলে এগুলো বের হয়ে আসে আর কি, সব ধরা পড়ে যায় যখন ভাইবা, তো বোঝা যায় যে কে কতটুকু করছে কি না করছে। ভাইবা থাকে তো সবকিছু মিলাই তো মার্ক। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, যে তোমাদেরকে বলতেছিলাম, আমরা একটু বলিনি আগে, পরে আবার ভুলে যেতে পারি। এখানে এই যে 4 নম্বর থেকে কোর্স আউটকাম 4 আছে না, কোর্স আউটকাম 4টা কি আছে? They will be able to communicate effectively on complex engineering activities with the engineering community and society. তো এখন কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস একটা বিষয় আছে। এই অ্যাক্টিভিটিস এর মধ্যে যেমন কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম যেমন একটা বিষয়, যেটা বললাম যে তোমাদের ল্যাবের প্রজেক্ট, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের কিছু শর্ত আছে। যে কোনো প্রবলেমকেই তুমি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম বলতে পারবে না। হ্যাঁ, ওটারও কিছু শর্ত আছে। শর্তগুলো কি এইটার মধ্যে আছে? এখানে নাই। এটা ওই যে ওপেন এন্ডেড ল্যাবের প্রজেক্টের উপরে যখন আমি একটা লেকচার দিব, আমাদের এই ল্যাব ওপেন এন্ডেড ল্যাব প্রজেক্ট করানোর আগ দিয়ে আর একটা লেকচার দিব আমি ওপেন এন্ডেড ল্যাবের উপরে। যখন দিন তোমাদের প্রজেক্ট যখন দিব, তখন তোমাদের ওটার পর আর একটা লেকচার দিব আর কি। তো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের জন্য কিছু শর্ত আছে। যেমন ওই যে তোমাদের ওই রেজাল্টে দেখাইলাম যে P1 P2 P3 কিছু জিনিস দেখাইলাম, A1 ছিল, এগুলো 4টা পয়েন্ট অ্যাচিভ হচ্ছে। হ্যাঁ, ওরকম 4টা জিনিস থাকে, কিছু শর্ত থাকে, সেগুলো ফিল আপ করতে হয়। তার মধ্যে একটা আছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস। তো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস যদি তোমার এখান থেকে অ্যাচিভ হয়ে থাকে, হ্যাঁ, এটা তোমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। এই সেটা করতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে? হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন থাকতে হবে। কারণ তুমি যখন এটার কি, এটা দেখো কমিউনিকেট এফেক্টিভলি, কমপ্লেক্স অ্যাক্টিভিটিস, কমিউনিকেট এফেক্টিভলি। তুমি মনে করো এখানে কমিউনিকেশনটা আসতেছে কেন? তুমি একটা প্রোডাক্ট, একটা প্রজেক্টের জন্য একটা ইনস্ট্রুমেন্ট বাজার থেকে কিনতে যাবা। হ্যাঁ, তো এটা কিনতে গেলে তোমাকে কিছু মার্কেটে, গতদিনও মনে আমি ল্যাবে বলছিলাম, তোমাদের ক্লাসে মনে বলছিলাম যে এই কমিউনিকেট করতে হবে না। তুমি দোকানে যেতে বলবো না যে ভাই আমারে 5টা ইয়ে দেন, কি বলে ক্যাপাসিটার দেন, এটা বললেই তো হবে না। তোমাকে বলতে হবে যে ভাই আমাকে 10 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার দেন, তাহলে সে দিবে। এবং আন্দাজে একটা ক্যাপাসিটার চাইলে তো তোমার সে ক্যাপাসিটার দিবে না। এটাও একটা শেখা। আমাকে এত অ্যাম্পিয়ারের একটা ইয়ে দেন। ধরো যে কোনো একটা জিনিস কিনতে গেলে তোমাকে কিছু ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন থাকতে হবে তোমার। সেই কমিউনিকেশনের প্র্যাকটিসটা তুমি প্রোডাক্ট না কিনলে তোমার মধ্যে তৈরি হবে না। যদি এখন অনলাইনে অনেক কিছু কেনা যায়, অনলাইনে কিনতে গেলেও তো তোমাকে রেটিং দেখতে হয়, তাই না? এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে প্রফেশনাল লাইফে কাজে লাগে। এই জন্য অনলাইনে কিনলে সমস্যা থাকে অনেক সময়, মানে পরে বাসায় এসে থাকে যে তার কাজ করার না। হ্যাঁ, এটা আছে, ওটা তো আছেই। এখন তো আসলে হয়েছে কি,
যদিও প্যান্ডেমিক বলতেছে, কিন্তু প্যান্ডেমিকের মধ্যেও কিন্তু গতবার অনেকেই প্রজেক্ট করতে পারছে ভালোভাবে। মানে এটা এখন তো স্যার লকডাউন দিয়ে হ্যাঁ, তখনও লকডাউন ছিল কখনো কম বেশি ছিল, এর মধ্যে হয়েছে। এটা তো বেশি দিন, গত মার্চ মাসের কথা, মার্চ মাসে তখন হইলো না, শাটডাউন না থাকলে সেক্ষেত্রে মার্কেট খোলা থাকলে কেনা যাবে। হ্যাঁ আর যদি স্যার মার্কেট না খোলা থাকে তাহলে গতবার ওরা অনেকেই করছে কি অনলাইন থেকে কিনছে, তারপরে কেউ আবার ওই যে আমাদের ওই যে আইস ফ্যাক্টরি থেকে কিনছে। এটা মোটামুটি সবাই, বেশি ইনস্ট্রুমেন্ট না তো, অল্প কিছু ইনস্ট্রুমেন্ট ছিল, প্রযুক্তির জন্য মোটামুটি ওরা কিনে কাজ করে ফেলছে। কেউ সেন্সর ছাড়া করছে। প্রজেক্ট তো মাল্টিপল ওয়েতে করা যায়। আমরা যে টপ প্রবলেমটা দিব, এই প্রবলেমটা তোমরা এমন ভাবে দিবে যে মাল্টিপল গ্রুপ মাল্টিপল ওয়েতে প্রবলেম সলভ করতে পারবে। স্যার কি কোশ্চেন ছিল স্যার? হ্যাঁ বলো স্যার, আমরা যে মানে হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার আমার কথা শুনতে পাচ্ছি না স্যার। আমার একটা ওভারল্যাপ ক্লাস আছে ডিএসপি স্যার, আমি কি রেগুলার ব্যাচ? হ্যাঁ বুঝিনি, তোমার কথা বুঝতে পারতেছি না, কথা কেটে কেটে যাচ্ছে আর কি। স্যার আমরা যে মানে ফাইনালে যার চার ক্রেডিটের যেটা থিসিস এবং প্রজেক্ট নিই, হ্যাঁ এটার প্রজেক্টটা যদি আমরা আগেই কমপ্লিট করে ফেলি, ফাইনালে কি আর থিসিস প্রজেক্ট থেকে যে কোনো কিছু না নিয়ে কি আমরা সার্টিফিকেট না পাবো? না না না, ফাইনালটা নিতেই হবে, হয় প্রজেক্ট না থিসিস। না, ফাইনালটা আমরা আগে থেকে নিয়ে ফেললাম, মানে একদম 6 থেকে নিয়ে ফেললাম। না, ওটা 6 থেকে নিতে পারবা না, 7 এ যেতে হবে। ওটা 7 তে নিতে হবে? হ্যাঁ 7 এর আগে নিতে পারবা না। 7 তে নিয়ে ফেললাম স্যার, তো তখন 7 মানে 6 মাসের মধ্যে ক্লিয়ার করে ফেললাম, 8 মানে 8 সেমিস্টার শুরু হওয়ার আগে, তখন হয় না, সম্ভবত করে না মনে হয় কেউ, এটা সবাই লাস্টে যেই করে, আগে থেকে কেউ করে না। 8 সেমিস্টারে মেনলি এখন মনে হয় এটা কি 8 সেমিস্টারে দিছে কিনা, 8 সেমিস্টারে যে মেনলি 2 সেমিস্টার ধরে করতে হয় আর কি, বড় কাজ কিন্তু 2 সেমিস্টার ধরে করতে হয়। কারণ এইগুলো যখন স্যার কেউ করে ফেললো তখন কি তার এটা ফাইনাল ইয়ার নিতে হবে? এগুলো আমি বলি তোমার, এইগুলো যেটা হয় প্রথমে হচ্ছে এগুলো সার্কুলার হয়, তারপরে হচ্ছে এই সার্কুলারে কিছু সময় থাকে, তারপরে ওই সুপারভাইজার চুজ দিতে হয়, সুপারভাইজারের সাথে স্টুডেন্টরা কথা বলে তারা সুপারভাইজার সিলেক্ট করে, তারপরে আবার সুপারভাইজার চয়েস দিতে হয়। এরপরে সুপারভাইজার সিলেকশন তুমি পাইছো কি না পাইছো, তুমি যে সুপারভাইজার চয়েস করো সেটা নাও পাইতে পারো। আবার সুপারভাইজার ধরো তুমি যাকে দিলা ফার্স্ট চয়েস দিছো, তোমার ফার্স্ট চয়েস না সুপারভাইজার পাইলা না, সেকেন্ড চয়েস থার্ড চয়েস দিয়ে পাইলা, তাহলে থার্ড চয়েস যে সুপারভাইজার পাইছো তার সাথে তার মতো করে তখন তোমাকে আবার চিন্তা করতে হয়, অনেকগুলো বিষয় থাকে এখানে। হ্যাঁ, তো এগুলো একটা প্রসেস, যার কারণে আসলে 1 সেমিস্টারে কমপ্লিট হয় না, 2 সেমিস্টার লাগে। যদিও স্যার কেউ করে ফেলে সেটার ক্ষেত্রে বলছিলাম। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার। পার্সোনাল প্রবলেম থাকলে এটা পরে বলো, এমনি পার্সোনাল প্রবলেম এখানে করে কোনো লাভ, আলাদা ফোন দিয়ে কথা বলো। না তারপর বলছি স্যার কেউ যদি কমপ্লিট করে ফেলে তাহলে কি তার আর নিতে হবে না, সেটা জিজ্ঞেস করছিলাম স্যার। কি মানে 7th এ মানে ওই যে আমাদের থিসিস প্রজেক্ট যেটা আছে ওটা তো এক্সটার্নালের সামনে ডিফেন্স বোর্ডে ভাইবা দিতে হয়, বুঝো নাই? এক্সটার্নাল থাকে, চুয়েট থেকে আসে বা চিরাং ইউনিভার্সিটি থেকে আসে, সাধারণত আমাদের চুয়েট থেকে আসে বা ঢাকা থেকে এক্সটার্নাল আসে, ওদের সামনে প্রেজেন্টেশন দিতে হয়, ওটা তো আলাদা বিষয়। এখানে তো ধরো আমি জাজ করতেছি বা আমার সামনে দিচ্ছ, এটা আর কি। থিসিস নাও আর প্রজেক্ট নাও, দুইটার ক্ষেত্রেই প্রেজেন্টেশন দিতে হয় এক্সটার্নালের সামনে। না না ভাইবা দেওয়া লাগবে না। সুপারভাইজার চুজ করার জন্য তোমাদের একটা গুগল ফর্ম দিবে মনে হয় সম্ভবত, ফোর্থ ইয়ার এক্সাম কমিটি, সেখান থেকে সেই অনুপাতে তোমাদের এগুলা হবে আর কি, সিলেকশন তোমার নিবে, মানে তোমরা চয়েস দিবা। একজন স্টুডেন্ট সম্ভবত 5জন করে টিচারকে চয়েস দিতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে সেখান থেকে তুমি যাকে চয়েস দিলা সে হয়তো নিল না, মানে সে হয়তো তার 2টা গ্রুপ সে ওই টিচার নিবেন, উনি 2টা গ্রুপ অলরেডি নিয়ে নিয়েছেন, আর গ্রুপ নিল না, তখন হচ্ছে তোমার সেকেন্ড চয়েস তুমি যে টিচার গেছো সেই চয়েসের কাছে যাবে। সেটা কি মানে স্যাররা কি মানে এমনি র্যান্ডমলি নিয়ে ফেলে নাকি দেখে নেয়? না, ধরো 5জন 5টা গ্রুপ, মনে করো আমার কথা, ধরো আমাকে 5টা গ্রুপ সিলেকশন দিল, ফার্স্ট চয়েস দিল যে আমার কাছে 5টা গ্রুপ প্রজেক্ট করবে, আমি বললাম যে আমি 5টা গ্রুপ নিয়ে আমি 2টা গ্রুপ নিব, তাহলে ভালো গ্রুপ হিসেবে মানে ভালো জিপিএ হিসেবে 2টা গ্রুপকে আমি নিয়ে নিলাম আমার জন্য, তাহলে আরো 3টা গ্রুপ থেকে গেল না, তখন ওই 3টা গ্রুপে তাদের যে সেকেন্ড চয়েস
সেই সেকেন্ড চয়েস অনুসারে তাদের ডিস্ট্রিবিউট এভাবে আর কি, প্রসেস গুলো এভাবে হয় আর কি। স্যার ফাইনালের থিসিস প্রজেক্ট গুলো কি গ্রুপে হবে নাকি এখন মনে করো তোমার ইচ্ছা ছিল প্রজেক্ট করার, এখন তুমি আমার আন্ডারে আসলে আমি বললাম যে ভাই আমি প্রজেক্ট করাবো না, তুমি থিসিস করলে আমার আন্ডারে করতে পারো, তখন তুমি বললে যে স্যার তাহলে তখন তোমার ডিসিশন তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো বুঝো নি, এরকমও হয় আর কি অনেক সময়। অনেক সময় স্যাররা সবসময় যে প্রজেক্ট করে এরকম না, থিসিস করলে অবশ্য সুবিধা আছে, যেমন আমার আন্ডারে যারা থিসিস করে আমি চেষ্টা করি যে ধরো সে ভালো পাবলিকেশন তো হয় আল্লাহর রহমতে, তখন আমি চেষ্টা করি যে বাইরের কিছু স্টুডেন্টদেরকে পাঠানো, মানে আমার আন্ডারে যারা করে তারা মোটামুটি বাইরে স্কলারশিপ পেয়ে যায় বা স্কলারশিপ ব্যবস্থা করি, আমি চেষ্টা করি এটা করার জন্য। অনেকেই করে না, যারা থিসিস করে তারা ওরকম বাইরে মানে ধরো স্কলারশিপ পায়, তারা বাইরে মাস্টার্স এর জন্য চলে যেতে পারে। স্যার একাডেমিক যে মানে পেপার ছাড়া স্যার আমি কি আলাদা করে কোনো পেপার পাবলিশ অথবা জিনিসগুলো করতে হবে? অনেক সময় বড় ভাইরা শুনি যে ওনারা আলাদা করে পেপার পাবলিশ করে, তো সেক্ষেত্রে ওটা কি করে যদি সেটা ধরো আমার সুপারভিশনে তুমি যে কাজ করলে সেটা তো অবশ্যই সুপারভাইজারের নাম থাকতে হবে। আচ্ছা, এরপরে আমার আন্ডার থেকে বেরোয় যে আইসি থেকে পাস করে বেরোয় তুমি সার্টিফিকেট পেয়ে গেলে, তখন তো তুমি আমার আন্ডারে নাই, তখন তুমি নিজের মতো করে পাবলিশ করো। হ্যাঁ, তবে যদি যেই কাজটা তুমি আমার আন্ডারে করছো, মনে করো আমার আন্ডারে তুমি অনেকগুলো কাজ করছো, থিসিসে অনেকগুলো কাজ করছো, সেখান থেকে হয়তো 3টা কাজ নিয়ে তুমি পাবলিকেশন করছো আমার নাম দিয়ে, আরো 2টা কাজ রয়ে গেল না? সেই 2টা কাজ তুমি 2টার কাজের উপরে যখনই তুমি পাবলিকেশন করো সেখানেই আমাকে নাম দিতে হবে। নাম না দিলে হয়তো কিছুই হবে না, কি হবে, নাম না দিলে তুমি আল্লাহর কাছে দায়ী থাকবা, দেওয়া উচিত আর কি। যদি কখনো ওই সুপারভাইজার ক্লেম করে বসে যে এই ছেলে এই কাজটা তো আমার আন্ডারে করছে কিন্তু পেপারে সে আমার নাম দিন, তখন ঝামেলা হইতে পারে, তোমার ক্যারিয়ারে প্রবলেম হবে, ঝামেলা হবে, এইটা দরকার কি? কিন্তু হ্যাঁ, যদি তোমার সুপারভাইজার আন্ডারে থাকা অবস্থায় তুমি যে কাজ করোনি, সুপারভাইজার থেকে বের হয়ে আসার পরে তুমি তোমার নিজের মতো করে কাজ করছো, কাজ শিখে তুমি নিজের মতো করে করছো, সেটা তো সুপারভাইজারের নাম না দিলেও সমস্যা নেই। স্যার একটা থিসিসে কি মাত্র আমরা একটা পেপারই পাবলিশ করা যায় নাকি অনেক সময় 2টা পেপার? হ্যাঁ, 2টাও হয়। ভালো কাজ হলে থিসিসে অনেক ভালো ভালো কাজ হতো। থিসিসের একটা কথা মনে রেখো, একটা কথা তোমাদেরকে বলি, সামনে আমাদের আইসি কনফারেন্স আসতেছে, আইটিপলি কনফারেন্স। হ্যাঁ, আইটিপলি কনফারেন্স তো পেপার গুলা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, তো ওখানে মানে আইসির স্টুডেন্ট হিসেবে তোমরা একটু কমেই পাবা, আসলে সুযোগ আছে তোমাদের, চেষ্টা করো যাতে তোমরা মিনিমাম 1-2টা পেপার ওখানে সাবমিট করতে পারো। স্যার এই আইট্রিপলির যে পেপার পাবলিশের ব্যাপারটা স্যার, ওটার জন্য কি আমার কোনো সুপারভাইজার সিলেক্ট করতে হবে নাকি আমি এটা নিজে অর্গানাইজ করতে হবে? নিজে করতে তো পারবে, আমি কি বলতেছি, তুমি যদি তোমার সুপারভাইজারের আন্ডারে কাজ করে থাকো সেই কাজে তোমার সুপারভাইজারের নাম অবশ্যই তোমাকে দিতে হবে, তোমার সুপারভাইজারের পারমিশন ছাড়া তুমি পেপার সাবমিট করতে পারবে না। আচ্ছা স্যার আমরা এখন কিভাবে সুপারভাইজার যদি কখনো ধরা খাও তখন বিপদে পড়ে যাবা। হ্যাঁ স্যার, এখন যদি আমরা পেপারের জন্য প্রিপারেশন নিই তাহলে সেক্ষেত্রে এখন সুপারভাইজার কিভাবে সিলেক্ট করব? মানে আমরা এখন তো তুমি কোনো সুপারভাইজারের আন্ডারে নাই, এখন যদি তুমি 6 সেমিস্টারে বা 5th সেমিস্টারে, তাই না? এখন যদি সুপারভাইজারের আন্ডারে কি লাস্ট সেমিস্টারে হবে? হ্যাঁ, তুমি যদি নিজে কোনো কাজ করো, এখন ধরো নিজে একটা প্রজেক্ট বানাইলা, ধরো ইউটিউব দেখে একটা প্রজেক্ট আইডিয়া নিয়ে তুমি নতুন কিছু করলা, ধরো নিজে পেপার লিখলা করলা, সেটা তো আর কোনো সুপারভাইজারের আন্ডারে তুমি নাই, তাই না? তো সেটা তো সমস্যা না, এটা তো নিজের কাজ, এই আর কি। কথা কি বুঝতে পারছো? সুপারভাইজারের আন্ডারে থেকে থিসিসের যে কাজ তুমি করবা, থিসিসের প্রত্যেকটা কাজে সুপারভাইজারের নাম থাকতে হবে যখনই তুমি পাবলিশ করো। সুপারভাইজারের থিসিসে 5টা কাজ তুমি দিছো, বা সেই 5টা কাজের মধ্যে 2টা কাজ তুমি হয়তো পাবলিশ করলে কোন পেপারে, তাহলে বা 3টা কাজ পাবলিশ করলে, 3টা কাজ পরবর্তীতে আরো 2টা তুমি আইসি থেকে বের হয়ে যাই করলে, সেখানেও ওই সুপারভাইজারের নাম তোমাকে দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। মানে আমি পেপার পাবলিশ করার সময় আমার সুপারভাইজারের ইয়াটা উল্লেখ করে দিতে হবে যখন যেই সুপারভাইজার আন্ডারে তোমার নাম থাকতে হবে, অথরের নাম দিতে হয় না ওখানে, 3জন 4জন অথর দিতে হয়, তো অথর থাকে, তো ধরো তুমি তোমার গ্রুপমেটের নাম থাকবে না একটা পেপারে, ওই 2জনের নাম থাকবে, সাথে 3জনের নাম থাকবে। তুমি যেমন আমার মাস্টার পিএইচডি যে আমার ওয়েবসাইটে দেখবা আমার কিছু পাবলিকেশনস আছে। স্যার এই ধরুন স্যার আমি যদি 6 সেমিস্টারে পেপার পাবলিশের জন্য একটা প্রিপারেশন নিই, তাহলে আমি সেক্ষেত্রে যদি কোনো স্যারকে যদি সুপারভাইজারের জন্য প্রপোজাল পাঠাই, তাহলে সেক্ষেত্রে কি ওভাবে ইয়া করা যাবে জিনিসগুলা? মানে আমি আইট্রিপলির জন্য পেপার পাবলিশ করবো, ওইটা না, মানে আমার একাডেমিক পেপার না, আইট্রিপলির জন্য পেপার, তাহলে সেক্ষেত্রে কি ওভাবে নেওয়া যাবে? ওভাবে নেওয়া যাবে মানে বুঝি নাই।
মানে স্যার IEEE পেপার পাবলিশ যেটা থাকে ওটার জন্য IEEE পেপার পাবলিশ যেটা থাকে অনেক সময় IEEE তে পেপার পাবলিশ করানো অনেকে। হ্যাঁ, তো ওটার ক্ষেত্রে আমি চাচ্ছি যে একজন সুপারভাইজারের আন্ডারে মানে আমার পেপারটা পাবলিশ না করার জন্য। তুমি বুঝতে পারছি, তুমি ধরো একজন টিচারের সাথে কথা বলে যে স্যার আমি পেপার লিখবো, পেপার কাজ করবো, আপনি স্যার আমাকে একটু হেল্প করেন। জি স্যার। তুমি যদি ওনার হেল্প নাও, উনি না, এটা হচ্ছে যখন তোমার সুপারভাইজার হচ্ছে তখন তো সুপারভাইজার আছেই। সুপারভাইজার ছাড়া মনে করো তুমি ধরো কথা এখন আমার সাথে বললে যে স্যার আপনার সাথে আমি পেপার লিখবো, আমি কিছু আপনি একটু আমাকে দেখেন, আমার হেল্প তুমি নিচ্ছ, পেপারে আমার নাম দিবা না? জি স্যার, আমি সেটার কথাই বলতেছি স্যার, মানে ওটার হেল্পটা আমি নিতে পারবো কিনা, মানে তুমি আমার হেল্প নিলে না, তুমি একজন বড় ভাইয়ের হেল্প নিলে, তাহলে পেপারে তুমি বড় ভাইয়ের নাম দিবা না? জি স্যার, আমি এটা জিনিসটা মানে এভাবে নিতে পারবো কিনা এইটা হচ্ছে বিষয়। বুঝছি স্যার, বাট স্যাররা কি হেল্প করবে? মানে আমরা তো এখন 5th সেমিস্টার। আর যেটা থিসিসের কাজ, যেটা তুমি ফাইনাল ইয়ারে করতেছো, ওইখানে তো সুপারভাইজারের আন্ডারে, তাহলে সুপারভাইজারের নাম পেপারে অবশ্যই থাকবে। জি স্যার, ওটা তো অবশ্যই থাকবে স্যার, মানে এর মানে বাহিরের কথা বলতেছিলাম। জি স্যার, এই বাইরেরটা ওরকম না, বাইরেরটা তো তুমি যার মানে ব্যক্তিগত, ওইটা তো তোমার কোনো সুপারভাইজার ইনভলভ না, এই আর কি। জি স্যার, বুঝতে পারছি। কোনো স্যারের যদি হেল্প না তাহলে স্যারের নাম দিবা, অসুবিধা কি? যে কোনো আমাদের টিচারের কোনো টিচারের হেল্প না তাহলে স্যারের নাম দিবা, স্যার না নিয়ে কোনো বড় ভাইয়ের সাথে হেল্প না, বড় ভাইয়ের নাম দিবা। আর যদি বড় ভাইয়ের সাথে মানে নাম নাও দাও ভাই, সেটা তো বড় ভাইয়ের সাথে বড় ভাই তোমার হিসাব। স্যার থিসিসের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, ইউনিভার্সিটি লেভেলে সুপারভাইজারের পাওয়ার অনেক পাওয়ারফুল, মানে অনেক বেশি এই কারণে, কারণ সুপারভাইজাররা এমনও আছে যে একটা ছেলে সে স্কলারশিপ পেয়ে গেছে, স্কলারশিপ নিয়ে ও মাস্টার্সে বা পিএইচডি তে জয়েন করছে কোথাও, সেইখান থেকে তার স্কলারশিপ ক্যান্সেল হয়ে গেছে জাস্ট সুপারভাইজারের একটা ব্যাড কমেন্টের কারণে, একটা মানে ব্যাড রিকমেন্ডেশনের কারণে ওই ছেলের এগেইনস্টে। এরকম বহু ঘটনা আছে। খুবই পাওয়ারফুল জিনিস, মানে সুপারভাইজার যদি একটা নেগেটিভ কমেন্ট পাঠায় ওই স্কলারশিপ অথরিটির কাছে বা যে ইউনিভার্সিটিতে কাছে পাঠিয়ে দিল যে এই ছেলে সে এরকম ভাবে আমার অমতে সেরকম পাবে, তার এটা ব্যাড রেপুটেশন, সুপারভাইজার একটা ব্যাড রেপুটেশন, একটা ব্যাড রিকমেন্ডেশন, এটা অনেক বড় ক্ষতি একটা ছেলে ক্যারিয়ারের জন্য। সুপারভাইজারের রিকমেন্ডেশন লেটার এটা অনেক, এবং চেয়ারম্যানের চেয়েও সুপারভাইজারের রিকমেন্ডেশন লেটার অনেক পাওয়ারফুল। ইউজুয়ালি স্টুডেন্ট কি করে, চেয়ারম্যান স্যারের কাছ থেকে একটা রিকমেন্ডেশন লেটার নেয়, তাই না? ওটা চেয়ারম্যান স্যার ডিনের কাছ থেকে সবাই নেয়, ওটা অথরিটি বলতে, কিন্তু সুপারভাইজারের কাছ থেকে যে লেটার নেয় সেটার গুরুত্ব অনেক বেশি। বুঝতে পারছো? কারণ এটা ওরা জানে যে চেয়ারম্যান ডিন এরা তো ওভারঅল একটা কমেন্ট করে। ডিন কখন কমেন্ট করে? ডিন হচ্ছে যেটা কিছু আছে না ডিনের, মানে ওটা যেন কি বলে, ডিন অ্যাওয়ার্ড থাকে না কিছু, যারা বেস্ট রেজাল্ট যারা করে ফ্যাকাল্টি থেকে তারা একটা ডিনের অ্যাওয়ার্ড পায়, বা ডিপার্টমেন্টের যারা ভালো রেজাল্ট করে তারা একটা ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনেক সময় ভালো প্লেস করে যারা, তখন ওইটা চেয়ারম্যান একটা রিকমেন্ডেশন দেয় যেগুলো আমার এখান থেকে প্লেস করছে, কথা তো সেগুলো হচ্ছে একটা আছে। হ্যাঁ, সেগুলো তো ওভারঅল যে চেয়ারম্যান তার রেজাল্টের উপরে দিচ্ছে, কিন্তু যে সুপারভাইজার সে তার সাথে 1 বছর ধরে 6 মাস ধরে তার সাথে কন্টিনিউয়াস কথাবার্তা, চাল চলন, আচার, মানে তার বিভিন্ন ইন্টারাকশন হচ্ছে, তো সে হচ্ছে ওই ছেলেকে সবচেয়ে বেশি অ্যাটাচ করতে পারে। কথা বুঝছো? এটা হলো সুপারভাইজারের, এটা অনেক পাওয়ারফুল হায়ার স্টাডি বা এই থিসিসের ক্ষেত্রে এক্সট্রা বেনিফিট কি? শেষ করি, কোশ্চেনে শেষ হবে না, আগে এটা শেষ করি। তোমাদের এখানে আমরা 10টা এক্সপেরিমেন্ট করানোর চেষ্টা করব। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ফর্মুলেশন MD806 মাইক্রোপ্রসেসর কিট, তারপরে মেশিন কোডের লোডিং মেশিন কোডস, স্যাম্পল প্রোগ্রাম 806, এগুলো গেল ভেরিফিকেশন, অ্যারিথমেটিক বিভিন্ন ইনস্ট্রাকশন, লজিক ইনস্ট্রাকশন, প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন, সেগুলো আমরা ভেরিফাই করব। তারপরে ইন্টারাপ্ট সিস্টেম আছে, 77 ডিসপ্লে এবং ইন্টারফেসিং এর মাইক্রোপ্রসেসর দিয়ে এলইডি ডিসপ্লে এবং 77 ডিসপ্লে আছে, কাজ করব আমরা রিয়েল টাইম, মানে প্রজেক্ট, মানে ল্যাবে কাজ করব। অপারেশন ডট ম্যাট্রিক্স ডিসপ্লে আছে, এটার উপর ল্যাব করব। তারপর মাইক্রো কন্ট্রোলারদের 2টা ল্যাব আছে, এক্সপেরিমেন্ট 9 এবং 10, একটা হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশন উইথ মাইক্রো কন্ট্রোলার এবং আইও অপারেশন বাই মাইক্রো কন্ট্রোলার। এই 2টা হচ্ছে বেসিক, মানে আর তোমাদের এই পুরো 4 বছরে আর মনে হয় কোনো কার্যে কোনো কোর্সে মাইক্রো কন্ট্রোলার শেখানো হবে না এভাবে, মানে এটা হচ্ছে বেসিক লেভেলের 2টা কোর্স, আর কোনো শেখানোর মাইক্রো কন্ট্রোলার শেখানোর সুযোগ তোমাদের নাই। তো এখানে আমরা যেটা করি যে প্রথম মানে মিডের আগেই চেষ্টা করি যে এটা নেওয়ার জন্য, মিডের আগে এই এক্সপেরিমেন্ট 9টা মিডের আগে করে ফেলানোর চেষ্টা করি, এক্সপেরিমেন্ট 10টা মিডের পরে করার চেষ্টা করি। কথা বুঝছো? যদিও এটা 9-10 নম্বরে, কিন্তু এই 9 নম্বর এক্সপেরিমেন্টটা মিডের আগেই আমরা করার চেষ্টা করি।
আর 10 নম্বর এক্সপেরিমেন্টটা মিডের পরে করে আমরা প্রজেক্ট ওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ, আর মানে হয়তো প্রথমে 1-2-2টা এক্সপেরিমেন্ট করলাম, তারপরে তৃতীয় ল্যাবে যে আমরা এই যে হয়তো 9 নম্বর এক্সপেরিমেন্টটা করলাম। কথা বুঝছো? এরকম হয় আর জি স্যার। একটা আইডিয়া দিয়ে রাখলাম আগে থেকে। এগুলো আছে, এগুলো আমরা সিরিয়ালি যেভাবে দিয়ে রাখছি, চেষ্টা করব মেনটেন করার। মোটামুটি কিছু সিচুয়েশনের সাথে অনেক সময় কম বেশি করে থাকে বা একটু কম আপ পিস হইতে পারে আর কি। আচ্ছা, এরপরে দা কোর্স আউটকাম বি অ্যাসেস থ্রু দা ল্যাব টেস্ট। এখানে ওই যে বোর্ড ওয়ার্ক করবো, এগুলো তো ল্যাব ইনস্ট্রুমেন্টস থাকে, মিডিয়া প্রজেক্টর এগুলো থাকবে, তারপরে লেকচার এক্সপেরিমেন্ট সেটআপ, রিপোর্ট রাইটিং, প্রজেক্ট প্রেজেন্টেশন। আমরা এই মাইক্রোপ্রসেসরের যে ল্যাবটা, এই ল্যাবের এটা সিমুলেশন, পার্সিয়াল হার্ডওয়্যার বেসড। তো সিমুলেশন পার্টটা আমরা তো ক্লাসেই করব, আর হার্ডওয়্যারের যে পার্টটা এটা মানে ভিডিও আছে, এই ভিডিওগুলো ল্যাবে যে আমরা যে ভিডিওগুলো করছি সেগুলো তোমাদেরকে দিব। একটা মিনিট, আর কল আসছে। তারপরে যেগুলো থাকে অ্যাটেন্ডেন্স, ক্লাস পারফরমেন্স, রিপোর্ট, ভাইবা, কুইজ, হ্যাঁ, সেটআপ বা ল্যাব টেস্ট, প্রজেক্ট, এগুলো থাকবে প্র্যাকটিক্যাল কোর্সের জন্য। অ্যাটেন্ডেন্সে 10 থাকবে। তো এখানে দেখো অ্যাটেন্ডেন্সে 10, রিপোর্ট রাইটিং এ 10 থাকবে, ল্যাব টেস্ট বা ক্লাস পারফরমেন্সে 10। এটা আমরা প্রত্যেক ক্লাসেই আজকে যে ল্যাব করলাম এই ল্যাবের পরে পরবর্তী ল্যাবে একটা পরীক্ষা নিই। অনেক সময় হয়তো 2টা ল্যাবের উপরে একটা পরীক্ষা নিই, অনেক সময় 2-3টা ল্যাবের উপরে একটা কুইজ নিই, এরকম হয়তো 1টা 2টা 3টা এরকম কুইজ নিয়ে থাকি। এগুলোই ক্লাস পারফরমেন্স ধরতে পারবো। আজকে যে ল্যাব করাইলাম, পরের দিন ল্যাবে এসেই প্রথমে একটা কুইজ নিয়ে নিই, অথবা হয়তো এক্সপেরিমেন্ট 1, এক্সপেরিমেন্ট 2 করলাম, এক্সপেরিমেন্ট 3 দিন এসে তোমাদের একটা এক্সপেরিমেন্ট 2 এবং 3 এর উপরে একটা কুইজ নিয়ে বলে নিব, হয়তো বলে দিব যে আগামী দিন তোমাদের একটা কুইজ নিব ল্যাবের। এটা ক্লাস পারফরমেন্স হিসেবে আমরা ধরি আর কি। এরপরে ভাইবা হয় একটা। ভাইবাটা অনেক সময় প্রজেক্টের ভাইবাও হয়, অনেক সময় আলাদা ভাইবা হয়। ওই প্রজেক্টের ভাইবার সাথে আমরা ভাইবাটা নিয়ে ফিরে আসবো। এরপর প্রজেক্ট প্রেজেন্টেশনে থাকবে 20 মার্কস, তোমাদের বললাম প্রজেক্ট 20 মার্কস থাকবে। আর ফাইনাল এক্সামিনেশন, এটাতে থাকবে ফাইনাল এক্সামিনেশন মানে ফাইনাল কুইজ আর কি, ল্যাব কুইজ, এটা থাকবে 40 মার্কস, এটা মিডের পরে হবে। এবং এখানে রিপোর্ট রাইটিং হচ্ছে কোর্স আউটকাম 4। রিপোর্ট রাইটিংটা একটা কমিউনিকেশনের সাথে রিলেটেড। তুমি কত মানে ইঞ্জিনিয়ারিং রিপোর্ট রাইটিংটা একটা ইঞ্জিনিয়ারিং মানে লেখা কি, লেখার মাধ্যমে আমরা প্রকাশ করি না, মনের ভাব প্রকাশ করি তো, তাই না? তো এটা একটা কমিউনিকেশনের ওয়ে, তাই না? তারপরে ভাইবা একটা কমিউনিকেশনের ওয়ে। ভাইবার মাধ্যমে বা আমরা রিপোর্ট রাইটিং এর মাধ্যমে কি করি, কমিউনিকেশন অ্যাসেস করি। ওই যে যেটা কোর্স আউটকাম 4 যেটা আছে, এটা বললাম যে কোর্স আউটকাম 4 যেটা, সেটা মেসেজ করি। কোর্স আউটকাম 4 আছে কি, যে কমিউনিকেট এফেক্টিভলি। তো ওইটা আমরা প্রজেক্ট থেকে, ভাইবা থেকে বা রিপোর্ট রাইটিং থেকে আমরা অ্যাসেস করে থাকি। তো এরপরে হচ্ছে ক্লাস পারফরমেন্সের কথা বললাম, ভাইবা গেল। ভাইবা থেকে আমরা ক্লাস পারফরমেন্স থেকে কোর্স আউটকাম 1 অ্যাসেস করি, মানে ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নলেজটা অ্যাসেস করি। ভাইবা থেকে সবগুলোই অ্যাসেস করা যায়, কোর্স আউটকাম 1, 2 এবং 4। আর এরপরে প্রজেক্ট প্রেজেন্টেশন থেকে কোর্স আউটকাম 2, কোর্স আউটকাম 3, অর্থাৎ প্রোগ্রামিং এবং ডিজাইন, এবং কোর্স আউটকাম 3 হচ্ছে তোমার কি, মডার্ন টুলস। ডিজাইন এবং সফটওয়্যারের নলেজ নিয়ে কতখানি তোমার হয়েছে এটা অ্যাসেস করা যায় প্রজেক্ট প্রেজেন্টেশন থেকে। হ্যাঁ, তো ডিজাইন এবং মডার্ন টুলস ইউজেজের ওইটা আমরা অ্যাসেস করে থাকি। আর ফাইনাল এক্সামিনেশন 40 মার্কস। এরপরে কোর্স আউটকাম 1 ইন মোস্ট ক্লাসেস, অনেক ক্লাসে ভাইবা এবং ল্যাব টেস্ট এগুলোর মাধ্যমে, বা যেটা বললাম যে ক্লাসে আমরা যে ল্যাব টেস্ট বা ক্লাস যেটা কুইজ নেব ওগুলোর মাধ্যমে অ্যাসেস করে থাকি। মোস্ট ক্লাসেস বা অনেক ক্লাসে আমরা 2-3টা ক্লাস পরে বা কুইজগুলো নিতে পারি। তারপর 14 উইকসে আমরা প্রজেক্ট প্রেজেন্টেশন থাকে, আর 9/14 উইকসে প্রজেক্ট প্রেজেন্টেশন বা ল্যাব টেস্ট থেকে আমরা কোর্স আউটকাম 3 অ্যাসেস করি। কোর্স আউটকাম 4 হচ্ছে ইন মোস্ট ক্লাস রিপোর্ট
রিপোর্ট হচ্ছে প্রত্যেক ক্লাসে রিপোর্ট থাকে, প্রত্যেক ল্যাবে আজকে যেটা ল্যাব করবে আগামীকাল সেটার পরে ল্যাব রিপোর্ট প্রেজেন্ট, ল্যাব রিপোর্ট সাবমিট করবে, এক সপ্তাহ সময় পাবে একটা ল্যাব রিপোর্ট সাবমিট করার পরে। তো রুব্রিক্সটা অন্যগুলোর মতোই যে all of the answers are correct, most of the answers are correct, some of the answers are correct, none of the answers are correct, পুয়ার মার্কিং হবে। এটা হলো ভেরি গুড থেকে পুয়ার এর মধ্যে। আর আউটলাইন টাইমলাইন হচ্ছে রিসিভ ডিউ টাইম, রিসিভ ডিউ টাইম। গুড লেভেলে মার্ক পেতে গেলে অবশ্যই ডিউ টাইমে সাবমিট করতে হবে। আর এভারেজ হচ্ছে রিসিভ লেস দ্যান 1 আওয়ার, পুয়ার হচ্ছে রিসিভ মোর দ্যান 1 আওয়ার লেট। মানে এর আগে যেগুলো ওয়ার্ক শোন অল, showed all steps, showed most of the steps, showed some of the steps, showed did not show the steps. আর এমনি ম্যানুয়াল, আমাদের ল্যাব ম্যানুয়াল থাকবে বা তোমাদের ল্যাবের ইয়েগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, ল্যাব শিট গুলো তোমাদেরকে আমি আগে থেকে দিয়ে দিব। নেক্সট ক্লাসে আসার আগে ল্যাবের শিট, সফটওয়্যার টফটওয়্যারের যে লিঙ্কিং বা গুগল ড্রাইভের লিঙ্কিং এগুলো তোমাদেরকে দিয়ে দিব, ওখান থেকে তোমরা ওগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি কথা, এই তোমাদের ল্যাবের সম্বন্ধে আইডিয়া দিলাম। তোমাদের রিপোর্ট যেটা সাবমিট করতে হবে সেটার প্রতিদিন যে ল্যাব হবে সেটার পরে রিপোর্ট পরের দিন সাবমিট করতে হবে, সেটার রিপোর্টের ইনস্ট্রাকশন গুলা ওই অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করতে হবে আর কি, ওইটা দিয়ে থাকবে যে কিভাবে তোমরা রিপোর্ট তৈরি করবা। ওইটাও একটা মার্ক থাকে, যে ধরো ফ্রন্ট পেজে 2 মার্ক, হ্যাঁ, তারপরে টাইটেলে 1 মার্ক, বা মানে করো ক্যালকুলেশনে হয়তো বা প্রোগ্রাম ডেসক্রিপশনে হয়তো 6 মার্ক, বা রিপোর্ট মানে প্রোগ্রাম ইভ্যালুয়েশন বা প্রোগ্রাম কি বলে জানো ভেরিফিকেশনে 6 মার্ক থাকে। এরকম কি রিপোর্টে যে রিপোর্টে আমরা 20 মার্কসের রিপোর্ট নিই, 20 মার্কস আমরা ইভ্যালুয়েট করি, ওইটাকে ফাইনালি 10 এর মধ্যে কনভার্ট করি আর কি। তো ওইটা মার্ক ডিস্ট্রিবিউশন থাকে আর কি। তবে লেট সাবমিশন করলে, লেট সাবমিশন যেহেতু 1 সপ্তাহ সময় দেওয়া হয়, লেট সাবমিশন করলে এরপরে 50 মার্কসের মধ্যে হয়, মানে অ্যাসেস করা হয়। মানে এমনি যারা সাবমিট করবে ইন টাইমে তারা 20 এর মধ্যে তাদের মার্কিং হয়, আর যারা লেট সাবমিট করবে তাদের 10 এর মধ্যে মার্কিং হবে আর কি রুলস আর কি। ওভারঅল বিষয়গুলো বললাম তোমাদেরকে। হ্যাঁ বলো। হ্যাঁ, ভার্চুয়াল প্রেজেন্টেশন মানে অনলাইনে সামনাসামনি তো প্রেজেন্টেশন নেওয়ার সুযোগ নাই, অনলাইনে প্রেজেন্টেশন, এবং ওই প্রেজেন্টেশনের সময় ভিডিও ওরা ওইখানেই ওদের ল্যাবের ওদের ইয়েটা দেখায়, যেটা ওরা কি বলে যে হার্ডওয়্যার যেটা তৈরি করছে ওটা দেখায়, ওখানে কাজ করে কিনা এটা দেখায়। এই তো দেখাচ্ছে। হ্যাঁ, সফটওয়্যারে যে একই তো তোমার রিপোর্টের মধ্যে এটা থাকে যে তুমি সফটওয়্যারটা মানে মানে তুমি যে সিমুলেশনটা পাস করতে, সিমুলেশনে ঠিক মতো আউটপুট আসতেছে কিনা দেখাইতে হয়, আবার সামনাসামনি আমাদেরকে দেখাইতে হয় যে সিমুলেশনটা ঠিক মতো কাজ করতেছে কিনা। কারণ আমরা কিছু কোশ্চেন করি, আবার হার্ডওয়্যারের উপরে আমরা কিছু কোশ্চেন করি, তখন তো বোঝা যায় যে আসলে সে করছে কি না করছে। আজকে এই পর্যন্তই থাকুক, যদি তোমাদের সামনের দিন থিওরিতে এখন আগাইনি, সামনের দিন ইনশাআল্লাহ আমরা আরো কিছু 1 সপ্তাহ থিওরি পড়ি আমরা, তারপরে সামনের দিন ফার্স্ট এক্সপেরিমেন্ট করবো ইনশাআল্লাহ। অবশ্যই হবে ইনশাআল্লাহ, আগামী ল্যাব টেস্টটা হবে। এর আগে আমরা কিছু মানে থিওরিতে তোমাদের আসলে একেবারেই পড়া হয়নি, তাই না? তো একটু হোক, আগামী ল্যাব আসার আগে তো তোমরা 2-3টা ইয়ে পাবা, মানে 2টা ক্লাস তো মিনিমাম পাবা। স্যার বলো স্যার 8085 আর 8086 মাইক্রোপ্রসেসরের মধ্যে পার্থক্যটা স্যার কতটুকু হবে? পার্থক্য হচ্ছে যে 8085 হচ্ছে 8 বিট মাইক্রোপ্রসেসর, 8086 হচ্ছে 16 বিট মাইক্রোপ্রসেসর। জি স্যার। একটা শুধু কি স্যার এটাই পার্থক্য নাকি স্যার আর কোন ইন্টারনালি স্যার পার্থক্য আছে? ইন্টারনালি তো অবশ্যই আছে, আরো কিছু আছে। এটা হচ্ছে মানে মানে মেজর মানে মূল পার্থক্য হচ্ছে এটা 68 বিট এন্ড 16 বিট। 8 বিট 16 বিটের কারণে তোমার কোডিং মোডিং সবকিছু চেঞ্জ হয়ে যাবে, অনেক বিষয় আছে। যাও তোমরা এই যেটা পড়তেছো ওইটা ভালো করে শেখো। 16 বিট যারা আমরা 86 যেটা পড়তেছি ওইটা বেসিক মাইক্রোপ্রসেসর, এটা শিখতে পারলে বাকিগুলো সম্পর্কে আইডিয়া করা সহজ হবে আর কি। অনেক জায়গায় স্যার 8085 পড়ায়, তো ওই জন্য স্যার একটু জিজ্ঞেস করছিলাম। কি পড়ে স্যার অনেক জায়গায় স্যার 8085
হ্যাঁ পড়ায়, আমরা তো বললাম যে আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা যখন মানে ইঞ্জিনিয়ারিং পড়ছি, বিএসসি পড়ছি, আমরা এই 85 পড়ছি। স্যার এমনি স্যার মাইক্রো কন্ট্রোল আমাদের একদম প্রথম সিরিজটা হচ্ছে স্যার 4004 না 9071 যেটা স্যার প্রথম আবিষ্কার করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার, আছে। আমরা স্যার ওটা পড়ি না কেন স্যার 4004টা? ওটা লাভ কি, ওটা তো বেশি আর ইয়ে না, ওটা কি এখন ওই ওই মাইক্রো কন্ট্রোলার মার্কেটে, মাইক্রো প্রসেসর মার্কেটে কোথাও পাবা? এই যে পাওয়া যায়। আমরা স্যার প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে পড়ে, যেমন স্যার ধরেন ডায়োডের জন্য স্যার আমরা প্রথম ওটা স্যার ওই যে এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর পড়ে আসি, তারপর ওটাকে স্যার লাগালে স্যার ডায়োড হয়। তারপর স্যার প্রত্যেকটা স্যার বেসিক থেকে পড়ে আসি, তো সেই জন্য স্যার এখানে বিষয়টা ওরকম না। আইসির বিষয়টা হচ্ছে যে তুমি মডার্ন আইসিটার উপরে শিখবা। হ্যাঁ, এটা তোমার ওইরকম না যে তুমি একটা আইসি তোর মধ্যে অনেকগুলো মসফেট অনেকগুলো জিনিস থাকে, তাই না? জি স্যার, জি স্যার। সেইটা তো আলাদা জিনিস। কিন্তু আইসি যে কোনো একটা আইসি, আমরা তো মাইক্রোপ্রসেসর একটা আইসি, তাই না? ইন্টিগ্রেটেড সার্কিট। জি স্যার, আইসি ইন্টিগ্রেটেড সার্কিট। এটা তোমার কোনো বেসিকের সাথে ওইরকম জিনিস না যে মডার্ন প্রথম আইসিটা না শিখলে তুমি পরে এগুলো শিখতে পারবে না, এরকম না। ও আচ্ছা, জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, আজকে পর্যন্তই থাকুক নাকি? জি স্যার, জি স্যার। জি স্যার।